বাংলা পিরিয়ডের ক্লাস চলছে। জানালার পাশে বসে খাতার মাঝে আঁকাআঁকি করছে নিহি। কি লিখছে বা কি আঁকছে তা ওর জানা নেই। মূলত হাত শুধু চলছে, মন ভাবছে অন্য কিছু। সে অন্য কিছুটা কি? অনলের কথা? হতে পারে। না হওয়ার মতো অনাবশ্যক কোনো কারণ নেই। এত কঠিন কঠিন কথা আজ কেমন লেগেছিল তার। এক পলক চোখ বন্ধ করে অনলের তখনকার মুখটা নিয়ে কল্পনা করে নিল। পর মুহূর্তেই চোখ খুলে ফেলল। অনলের ক্লেশ মাখা মুখটা দর্শন করে ভালো ঠেকছে না তার। অবাক হবেন না, ভালো ঠেকছে না মানেই নয় তার জন্য এখনো মনের মাঝে সুপ্ত ভালোবাসা আছে, বরং এজন্য মন অসন্তুষ্ট যে এতটুকু কষ্ট অনলের প্রাপ্য নয়। এর চেয়েও ঢের বেশি কষ্ট তাকে পেতে হবে। জানালার দিকে তাকিয়ে লম্বা একটা নিঃশ্বাস নিল। এক ঝাঁক পাখি দল বেঁধে আকাশে উড়ে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছে তারা? কাজে? খাবার জোগাড় করতে? নাকি ঘুরতে বের হয়েছে? আচ্ছা, তারাও কি মানুষের মতো শখে বসে ঘুরতে বেড়ায়? ঘুরতেই পারে। অসম্ভব কি কিছু আছে? কিছু অসম্ভব নয়। সামান্য কষ্ট সহ্য করতে না পেরে কেউ যদি প্রতিশোধ পরায়ণ হতে পারে, তাহলে পাখিরা শখ করে কেন ঘুরতে পারবে না? আচ্ছা, অনলের প্রতি এমন ব্যবহার কি ভুল হচ্ছে নিহির? ভুল কেউ বা হবে, সে কি এসবের যোগ্য নয়? নিহিত কিছু করেনি। অনল তার কর্মের ফল পাচ্ছে। এটা তো একদিন হওয়ারই ছিল। কেনই বা অনল আসলো তার আত্মসম্মান খুইয়ে? তাছাড়াও তাকে তো আসতে হতো, তাই হয়তো এসেছে। বেঞ্চের উপর রাখা নিহির এক হাত মৃদু চেপে ধরল তরু। ভাবনার ঘোর কাটে নিহির। তরুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। সে ফিসফিস করে জিজ্ঞেস করে, তোর কি মন খারাপ নিহি? নিহি হাসার চেষ্টা করে বলল। হাসলো। মেকি হাসি, হেসে বলল, না তো। কেন? দেখে মনে হলো। এত কি ভাবছিস? তেমন কিছু না, উদ্ভট কথাবার্তা মাথায় আসে। আমি তো বুঝেছি না মেয়ের কেন তোকে যেতে বলছে। আমি জানি না। তুই তাকে চিনিস না রে? মনমতো কোনো উত্তর না পেয়ে তরু চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করল, ওই ছেলেটা কে, যাকে তুই এত কঠিন কঠিন কথা বললি? আমায় পরিবর্তন করা মানুষটি মানে? কিছু না, তার জন্য আমার সিলেটে পড়তে আসা। কেন? কি এমন হয়েছিল? টিফিন টাইমে বলবো। ঠিক আছে। মাথা থেকে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে নিয়ে ক্লাসে মনোযোগ দিল। আর মাত্র 1 মাস পরেই ইয়ার চেঞ্জ পরীক্ষা। সময় নষ্ট করা যাবে না কোনো। ভালো মতো পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। টিফিন টাইমে মাঠে এক কোণে বসে নিহি তরু সব খুলে বলে। সব শুনে তরু ক্ষুদ্র হয়ে যায় অনলের প্রতি। দাঁতে কটমট করে বলে, ঠিক হয়েছে, একদম ঠিক আছে। প্রতিশোধের জন্য কেউ এমন করতে পারে? পারে হয়তো। পারে বলেই তো করেছে। তার মানে নামের সাথে তার মিল রয়েছে অনেক। তার ভুলের আগুনে সে পুড়ে মরবে, দেখিস তুই। আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি সব। কলেজে ছুটির পর বাইরে অনেক মানুষজন দেখতে পায়। একসঙ্গে সবাই ছুটে হয়েছে বলে গেটের সামনে ভিড় হয়ে গেছে। তরুণীর হাত ধরে রেখেছে। সকালে ওই ছেলেগুলো এখনো আছে। একজন এসে বলে, মেয়র নিজে এসেছে, আসুন। নিহি আর তরু দুজনই অবাক হয়। দুজন দুজনের মুখের দিকে চাওয়াচাই করে। মেয়র হয়ে তিনি নিজেই আসলেন? নিহি ভয় পেলেন না, নিজেকে সামলে নিল। ছেলেটিকে জিজ্ঞেস করলো, কোথায় সে? গাড়িতে, চলুন। নিহি তরুকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির সামনে যেতেই গাড়ির কাঁচ নামায় তিনি। বয়স 50-এর ঊর্ধ্বে, তবুও চেহারার বয়সের ছাপ পড়েনি। শান্তশিষ্ট দেখালো তাকে। নিহিকে দেখে হাসলেন, বললেন, গাড়িতে উঠো। নিহি একটু বিচলিত হলো, কিন্তু বুঝতে দিল না। তরু শক্ত করে ধরে রাখলো নিহির হাত। মেয়ের হেসে বললেন, ভয় পেও না। এরপর তরুর দিকে তাকিয়ে বললেন, তুমি তরু? তরুণীর দিকে একবার তাকিয়ে মাথা উপর নিচ করলো। তিনি বললেন, তুমিও আসো, সমস্যা নেই। আমরা কোথায় যাব? জিজ্ঞেস করলেন নিহি। আমার বাড়িতে। লিমনকেও আসতে বলেছি। নিহি যাবে কি যাবে না কিছুই বুঝতে পারল না। পরে ভাবলো যা হওয়ার হবে, যাওয়া যাক। এত মানুষের সামনে গাড়িতে উঠবে? এখানে
তার বিপক্ষে থাকা লোকজনও থাকতে পারে। কোনো ক্ষতি করার কথা অন্তত তিনি ভাববেন না। তেমন ইচ্ছে থাকলে জোর করে তুলে নিয়ে যেতে পারতেন। মিহি গাড়িতে উঠল, সঙ্গে তরু। গাড়ি চলা শুরু করলো। প্রায় ৩০ মিনিট পর গাড়ি একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। দারোয়ান গেট খুলে দিয়ে গাড়ি ভিতরে গেল। সবাই গাড়ি থেকে নামলো। তরু বাড়িটার দিকে তাকিয়ে দেখছে। অসম্ভব সুন্দর বাড়ি। মেয়রের বাড়ি বলে কথা, কিন্তু লিমন কেন এখানে? নিহিকে বা কেন আনলো? ভিতরে গেলেই জট খুলবে। ভিতরের ঘরে গিয়ে দেখতে পেল লিমন সোফায় বসে আছে। নিহি আর তরুকে দেখে অবাক হলো। ওর মুখভঙ্গি বলে দিচ্ছে ওদের আসার কথা। সে জানতো না। মেয়র ওদেরকে বসতে বলে স্মৃতিকে ডাকলেন। ওদের সম্মুখে চেয়ার বসে জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? লোকটি বেশ আন্তরিক বোঝা গেল। নিহি বলেন, কিছু না। কি জন্য ডেকেছেন? বলো, ভালো হতো। বলবো, বলার জন্য নিজে গিয়ে নিয়ে এসেছি। স্মৃতিকে তিনি নিজের পাশে বসিয়ে নিলেন। স্মৃতি আমার একমাত্র মেয়ে। ওর কোনো আবদার কখনো আমি অপূর্ণ রাখিনি। স্বপ্না বুঝো নিহি কিছু বলতে না ভেবে চুপ করে রইলেন। তিনি আবার বলা শুরু করলেন, ছোটবেলায় ওর মা মারা যায়। আমি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকার কারণে তেমন সময় ওকে দিতে পারিনি। সেদিক থেকে বলতে গেলে ওর বাবা মায়ের ভালোবাসা শাসন পায়নি বলতে চলে। তাই বদমেজাজি হয়ে উঠেছে। ওর অনেকটা দোষ হয়তো আমারই। রাজনীতিতে যদি মেয়েকে বেশি সময় দিতাম তাহলে হয়তো উড়োচণ্ডী স্বভাবের হতে পারত না। তিনি একটু থামলেন, থেমে আবার বললেন, কালকের ঘটনা আমায় এসে সব বলেছে স্মৃতি। বিস্তারিত বলতে পারেনি কান্নার জন্য। তখন ওর বান্ধবী থেকে সব শুনলাম। ওর কাছে জানলাম স্মৃতি তোমার আর লিমনের সাথে খুব বাজে ব্যবহার করেছে। আমি খোঁজ নিয়ে জেনেছি তুমি ওর ফুফাতো বোন। এইটা সত্য। কিন্তু ওই যে আমার মেয়ে একরোখা স্বভাবের। আমার কাছে উল্টোপাল্টা বায়না করলো। ও অবুঝ হলো কি হবে? আমি তো অবুঝ নই। লিমন এই বিষয়টার পর স্মৃতির ওপর খুব ক্ষিপ্ত ছিল। ওর এমন আচার আচরণ, বিশেষ করে তোমার সঙ্গে করা খারাপ আচরণগুলো মানতে পারেনি। ওর কথা ওটা স্পষ্ট, তরুর চেয়ে কোনো অংশে কম ভালোবাসে না তোমায়। আর নিজের বোনের মতোই ভালো বোনকে বাসা যায়। লিমন সিদ্ধান্ত নিয়েছে ডিভোর্সের। নিহি এবার চমকে লিমনের দিকে তাকায়। লুকিয়ে বিয়ে করেছিল, এমনি এমনি তো করেনি। অবশ্য অনেক বেশি ভালোবাসে, এবং এমন কোনো সংসার এসেছিল যার কারণে লুকিয়ে বিয়ে করেছিল। মানলাম স্মৃতি অমন ব্যবহার ঠিক হয়নি, তাই বলে কি একটা সুযোগ দেবে না? তিনি আবার বলেন, তোমায় আমি যেমন জানতাম, তবে কয়েকজনের মুখে তোমার কথা সব শুনেছি। তুমি সম্ভবত ভালো একটি মেয়ে। তোমার সাথে অন্যায় আচরণ করেছে আমার মেয়ে। তার জন্য আমি দুঃখিত। তোমার কাছে অনুরোধ, তুমি লিমনকে বোঝাবে। এতক্ষণে নিহি মুখ খুলে বলে, এখানে বোঝানো তো কিছু নেই আঙ্কেল। সাধারণ কোনো রিলেশন হলে ড্যাম কেয়ার ধরা যেত। বিয়ে তো যেই সেই বিষয় নয়। আমি জানি না কেন তারা লুকিয়ে বিয়ে করেছিল। সেসব না হয় পরে জানা যাবে। তাই বলে তো ছোট্ট একটা কারণে ডিভোর্স দেওয়া ঠিক নয়। নিহি লিমনের দিকে ঘুরে বসলো। লিমনের হাত ধরে বলল, ভাইয়া, আজ যদি আমি বা তরু এমন একটা কাজ করতাম আর আমাদের হাজবেন্ড তখন তোমারই মতো আমাদের ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিত, তখন তুমি কি করতে? আমাদের সংসার বাঁচানোর চেষ্টা করতে না? লিমন নিশ্চুপ। সে আবার বলেন, ভুল তো মানুষ মাত্রই করে। তুমি তাকে মাফ করে দাও প্লিজ। ভালোবাসাকে পায়ে ঠেলে দিও না। স্মৃতি এবার এগিয়ে আসে, লিমনের পা জড়িয়ে ধরে কেঁদে বলে, আই এম সরি লিমন। আর কখনো এমন করবো না। শুধু একটা সুযোগ আমায় তুমি দাও। লিমনের রাগ গলে পানি হয়ে গেল। স্মৃতিকে তুলে নিজের পাশে বসালো। তার চোখে পানি চিকচিক করছে। শতভোগ ভালোবাসার মানুষ তো। স্মৃতির বাবার চশমা ফাঁকে চোখ মুছছেন। কত বড় একজন ক্ষমতাশালী মানুষ, তবুও কত উদার আন্তরিক। লিমন চেষ্টা করলেও পারত স্মৃতিকে নিজের মতো করে নিতে। সব মিটমাট হলো। স্মৃতি নীর হাত ধরে ক্ষমা চায়। নিয়ে মিষ্টি করে হেসে স্মৃতিকে জড়িয়ে ধরে বলে, ক্ষমা চাইতে হবে না ভাবি, শুধু একটা অনুরোধ করব। যত যাই হোক, যাই দেখো না কেন, আগে তার সত্যতা প্রমাণ করবে। দেখেছেন আঙ্কেল, আমি বলেছিলাম না নিহি পারবে সব ঠিক করতে। সেই গুণ যে ওর আছে।
নিহিসিতির পিছনে তাকায়, চমকে যায়। অনল ওর বন্ধুদের নিয়ে পাশের ঘর থেকে বের হচ্ছে। কথাটা অনল বলেছে। তারা এখানে আসলো কিভাবে? স্মৃতির বাবা হেসে বলেন, ঠিকই বলছিলে তুমি। তাই তো নিজে গিয়ে নিহিকে নিয়ে আসলাম। নিহি কিছুই বুঝতে পারছে না। অনল হেসে বলে, একটা কথা, তুমি ঠিকই বলেছ নিহি। মানুষ মাত্রই ভুল, আর ভুল ক্ষমা করা উচিত। কথাটা যে নিজের দিক থেকে ইঙ্গিত করে বলেছে তা বুঝতে কষ্ট হয় না নিহির। সে বাঁকা হেসে উত্তর দেয়, অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করা যায়, ইচ্ছাকৃত কোনো ভুল নয়। এরপর ব্যস্ততা দেখিয়ে বলে, বাসায় যেতে হবে, অনেক পড়া বাকি আছে। স্মৃতি বলে, আজ এখানে থেকে যাও, এখান থেকে কাল কলেজে যেও। তখন মিলনও বললেন, আরে নিয়ে থেকে যাও, মামুর বাসা মজা হবে। তাহলে মিলনের মামা হন তিনি। এতক্ষণ পরিষ্কার সব। নিয়ে স্মৃতির হাত ধরে মিষ্টি হেসে বলে, ছুটির দিনে আসবো ভাবি, তখন চুটি আড্ডা দিব, গল্প করব, আর একসঙ্গে খাবো। পাক্কা আসবে তো? পাক্কা, ঠিক আছে। নিহি হাসে, লিমনকে বলে, ভাইয়া তুমি থাকো, পরে এসো, আমি আর তরু যাই। ওদেরকে বাড়িতে পৌঁছে দিতে বলো। একজনকে বললেন স্মৃতির বাবা। বাড়ির বাইরে বের হতে হাতে টান পড়ল। নিহি পিছনে ফিরে তাকালো, অনলকে দেখে ঝাঁকি দিয়ে হাত সরিয়ে নিল। বিক্ষিপ্তভাবে বলল, যখন তখন স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি খারাপ উদ্দেশ্যে হাত ধরিনি নিহি। হ্যাঁ, তা জানা আছে। আপনাকে না বলেছিলাম? আপনি স্বেচ্ছায় আমার সামনে আসবেন না। কেন এসেছেন তাহলে? চলে যাব? তার আগে একটা উত্তর দাও। কি? মানুষ মাত্র যদি ভুল হয় তাহলে আমার ভুল কেন ক্ষমা করবে না? কেন আমি ক্ষমা করতে পারবো না? নিহি কিছুক্ষণ অনলের চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর চোখে চোখ রেখে বলে, বললাম না তখন, অনিচ্ছাকৃত ভুল মাফ করে দেওয়া যায়, কোনো ইচ্ছাকৃত ভুলকে নয়। তাছাড়া ক্ষমা করার প্রশ্ন তখনই আসে যখন ভুল শব্দটা আসে। আপনি তো কোনো ভুল করেননি। আপনি যেটা করেছেন সেটা ভুল নয়, অন্যায়। আর অন্যায়কে ক্ষমা কখনোই হয় না। স্রোতের বিপরীতে চলা কিছু মানুষ থাকে, মূলত এই মানুষগুলো খুব একটা সহজ প্রকৃতির নয়, কারণ স্রোতের বিপরীতে চলাটাও অনেক কঠিন। আর এই ধরনের মানুষের মাঝে অনল একজন। নিহিকে অনলের ভালো লেগেছে। আগে নিহি আর এখনকার নিহির মাঝে বিস্তর তফাৎ। রাগ যে জেদি রূপ আগেও যে দ্বিগুণ হয়েছে। অনলকে আকৃষ্ট করার জন্য এতটুকুই যথেষ্ট। কিন্তু নিহি যে ক্ষমা করছে না, করবেও না কেন? এত রাগ কিভাবে পুষে রাখে সে? অনল ভাবনা ছেদ পড়ে বাবার ডাকে। সম্মুখে দরজায় দাঁড়িয়ে আছে আজমল আহমেদ। অনল ঠোঁটের হাসি চওড়া করে বলল, ঘরে এসো আব্বু। তিনি ঘরে গিয়ে তার পাশে বসলেন। পিঠে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন, লেখাপড়া কেমন চলছে? হুম, ভালো। শুধু ভালো না, অনেক ভালো, শব্দ করে হেসে বলে সে। তার হাসির সঙ্গে তাল মেলালেন তিনিও। এরপর বললেন, তারপর পড়াশোনা শেষ করে অফিসের দায়িত্ব নেবে তো? না আব্বু, আমার দ্বারা অফিস করা সম্ভব নয়। আমার যে রাগ, কোনো এমপ্লয়ি টিকতে পারবে না। অফিসের দায়িত্ব ভাইয়েই থাকুক। তাই বললে হবে? যখন তোমাদের দুই ভাইয়ের বিয়ে শাদী হবে, আলাদা সংসার হবে, তখন তো নিজেরটা বুঝে নিতে হবে, তাই না? আগে আসুক তো সেই সময়, আগে থেকেই প্রিপেয়ার থাকা ভালো। যদি কখনো প্রয়োজন পড়ে তখন দেখে নিব। আচ্ছা বাদ দাও এখন এসব। তোমার শরীর কেমন এখন বলো? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে চলো বাইরে থেকে হেঁটে আসি, যাবে? হুম, অনেকদিন হয়েছে হাঁটতে বের হওয়া হয় না। চলো যাই, যাওয়া যাক, চলো। বাপ ছেলে মিলে গল্প করতে করতে হাঁটতে বের হয়। টেরেসের ফুলে হাঁটু ভাঁজ করে শুয়ে আছে আমান। নিহিকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। এখানে বসে কত শত গল্প করেছে দুজন। বেশিরভাগ সময়টা নিহি রাগ করত। রাগী মুখটা কথা ভেবে সে হেসে ফেলে। নিহি স্মৃতি হাত ছড়িয়ে ইচ্ছে হলে ফোনে কথা বলবে, তাই পকেট থেকে ফোনটা বের করে তাকে ফোন করলো। ফোন সুইচ অফ। কয়েকবার চেষ্টা করো একই কথা। একটু চিন্তা অবশ্য হলো। পরক্ষণে মনে হলো ফোনে হয়তো চার্জ নেই।
অথবা ফোন অফ করে পড়তে বসেছে, হতেই পারে। শোয়া থেকে উঠে বসলো সে। রাত 10টা বাজে। অফিস থেকে এসে এখানে এসে শুয়েছে। নিহির কথা খুব মনে পড়ছে তার। ঘরে গিয়ে আগে ফ্রেশ হয়ে নেয়, তারপর খেয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। সকাল হলেই আবার অফিস। শুয়ে পড়লেও মনটা পড়ে আছে ফোনের দিকে। আশা প্রহর গুনছে, যদি নিহি ফোন আসে। ফোন আসেনি আর। এক সময় ক্লান্তিতে তার চোখে ঘুম চলে আসে। রাত 2টা 20 মিনিট। পুরো রাস্তাঘাট ফাঁকা। অনেক কষ্টে একটা সিএনজি জোগাড় করেছে নিহি। তরু আর উপমা। সিএনজি এসে থেমেছে আমানের বাড়ির সামনে। মনে প্রশ্ন হচ্ছে না, ওরা এত রাতে তাও ঢাকায় কিভাবে? বলছি, আজ সকালেই নিহি আর তরুকে ঢাকায় নিয়ে এসেছে নীলম। পরীক্ষা শুরু হওয়ার আগে দুদিন বাবা মায়ের কাছে থাকার বায়না করেছে সে। শুধু মেয়ের বায়না বলেই তারা রাজি হয়নি। নিজেদের ইচ্ছা ছিল মেয়েটাকে একটু রাখার, তাই তো নীলম নিয়ে আসলো। রাতে রওনা দেওয়ার সকাল সকাল ঢাকায় পৌঁছে গেছিল। উপমা বিকেলে গিয়েছিল নিহিদের বাসায়। নিহি তখন তাদের শিখিয়ে দিয়েছিল কি কি করতে হবে। এতদিন পর নিয়ে ঢাকায় আসা উপমা বায়না করেছে আজ রাতটা উপমার বাসায় থাকতে দিতে হবে। বাড়ির সবাই জানে উপমা নিহির কতটা কাছের ফ্রেন্ড। তাছাড়া এর মাঝে দুই পরিবার সাক্ষাৎ হয়েছে। নিহির ইচ্ছে ছিল বলে কেউ আর বারণ করেনি। বিকেলে নিহি তরুকে নিয়ে উপমার সঙ্গে ওর বাড়িতে গিয়েছে। আর রাত পালিয়ে এসেছে আমানের বাসায় আমানকে সারপ্রাইজ করার জন্য। দারোয়ান ভিতরে এসে ঝিমুচ্ছিলেন। এই গেটে টপকে ভিতরে যাওয়া অসম্ভব। দারোয়ানকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। 3টে ডাক দেওয়ার পর দারোয়ানের ঘুম ভাঙল। এত রাতে বোরখা পরা আদি অন্ত ঢাকা 3জনকে দেখে দারোয়ান চমকে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনারা কারা? নিহি বলে, আস্তে কথা বলে। তারপর নিজের পরিচয় দিয়ে বলে, আমি নিহি, ওরা আমার বোন। আল্লাহ, ম্যাডাম আপনি এত রাতে? পরে সব বলবো চাচা, এখন গেট খুলে দেন। সময় বিলম্ব করলেন না আর তিনি দরজা খুলে দিলেন। ভিতরে যাওয়ার আগে নিহি তাকে বলে, আমার আপু দুলাভাইকে আমার আসার কথা বললেন না চাচা? তিনি হেসে বললেন, আচ্ছা কমু না। নিহি ওদের নিয়ে ভিতরে গেল। দোতলায় গিয়ে দরজার সামনে দাঁড়ায়। তরু ফিসফিস করে বলল, এখন কি করবি? ডাকবি? দরজা তো ভিতর থেকে লক করা। নিহি মাথা চুলকিয়ে চুলকিয়ে বলল, আরে দেখ, এত কাঁচা কাজ নিহি করে না। এক্সট্রা একটা চাবি দিয়েছিল আমার, এখনো আছে আমার কাছে। ঠিক আছে রে ভাই, এমন প্রেমিক হাজবেন্ডের মতো তোর মতোই প্রেমিকা বউ দরকার। কপালে হাত রেখে বল উপমা। ওর কথা শুনে নিহি আর তরুণ হাসতে গিয়েও নিজেদের সামলে নিল। তারপর চাবিতে দরজা খুলে ভিতরে গেল। সাবধানে দরজা লক করে আগে নিহি যে রুমে থাকতো সেই রুমে তরু এবং উপমাকে দেখিয়ে নিজে আমানের ঘরের সামনে গেল। দরজা ভিড়িয়ে রাখা আছে। এক দৌড়ে ওদের রুমে চলে এলো নিহি। তরু জিজ্ঞেস করে, কি হলো, চলে এলি কেন? আমার না ভয় করছে তরু, বুক টিপ টিপ করছে। তোরাও চল। উপমা ভেঙচি কেটে বল, ইস ঠং, পারবো না, আমরা একটু ঘুমাবো, তুই যা। তোর উপমার সঙ্গে তাল মিলিয়ে বলে, হ্যাঁ রে, ঘুম পেয়েছে খুব, একটু ঘুমিয়ে নেই আমরা। তারপর হাই তুলতে তুলতে বিছানায় গিয়ে বসলো। কনফিউশনে মুখ নিয়ে দাঁড়িয়ে রইল নিহি। সারপ্রাইজ দিতে এসে নিজেই নার্ভাস হয়ে আছে। উপমা ধমক দিয়ে বলল, মুখটা অমন করে আছিস কেন, যা। ঠেলে নিহিকে ঘর থেকে বের করে দিয়ে গিয়ে আবার টেনে ঘরে আনে। আমানের জন্য নিহি শাড়ি পরেছিল, কিন্তু নার্ভাস থাকায় নিহি বোরখা খুলতে চাইছিল না। তরু আর উপমা জোর করে বোরখা খুলে একে পাঠিয়ে দিল। ড্রয়িং রুমে গিয়ে নিহি এক পা বাড়ায়, আবার আরেক পা পিছায়। নিজের উদ্দেশ্যে নিজেই বিড়বিড় করে বলে, তুই কি ভিতরে নিহি? সে যখন তোকে সারপ্রাইজ দেয় তখন তার মুখটা দেখিসনি? কি সুন্দর হাসি হাসি মুখ। তবে তুই কেন নার্ভাস হচ্ছিস, গাধি একটা। হাসতে হাসতে তুই গিয়ে তাকে সারপ্রাইজ দে, যা, এক্ষুনি যাবি। নিজের সাথে বাকবিতণ্ডা শেষ হলো। বড় বড় করে কয়েকটা নিঃশ্বাস নিল। তারপর আঁচল কুচি চুল সব ঠিকঠাক করে দরজা আস্তে করে ঠেলে ভিতরে ঢুকলো। নীর বুকটা ধপ করে উঠল। নীল ডিম লাইনে মৃদু আলো পুরো ঘরময়। আমানের মুখে নীল আলোর ছায়া।
কি সুন্দর করে ঘুমিয়ে আছে। ফ্যান চলছে, পাওয়ার কমানো। অল্প বাতাসে আমার এই ছোট ছোট চুলগুলো উড়ে তার কপালে পড়ছে। নিহি মোহময় দৃষ্টিতে পা টিপে টিপে সামনে এগিয়ে যায়। ফ্লোরে হাঁটু মুড়ে বসে খাটের উপরে হাত রাখলো। দুহাত নিজের গালে রেখে কিছুক্ষণ আমানকে দেখছিল। তারপর আস্তে করে মুখে ফু দিতেই আমানের ঘুম ভেঙে যায়। মৃদু মৃদু দৃষ্টিতে চোখ মেলে তাকায় সে। সামনে কারো অভাব দেখে চোখগুলো বড় হয়ে যায়। আবছা আলোতে নিহির চেহারা স্পষ্ট। সে লাফ দিয়ে বসে পড়ে। নিহি নিজেও হকচকিয়ে যায়। ঠায় কিছুক্ষণ সেভাবে বসে থাকে। নিহি উঠে দাঁড়ায়, ঘরের লাইট জ্বালায়। আমানের রিয়াকশন দেখে হাসিতে ফেটে পড়ার মতো অবস্থা। হাসতে হাসতে নিহি বলে, কি বিশ্বাস হচ্ছে না? তারপর হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বিশ্বাস না হলে একটা চিমটি কেটে দেখুন। আমান চিমটি দিল না, বরং নিহির হাতটা ছুঁয়ে দিল। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে সম্ভব? সারপ্রাইজ। সে থ মেরে বসে রইল। নিহি খাটের উপর গিয়ে বসলো। নিজের হালকা ঠান্ডা হাতগুলো তার গালে রেখে বলল, আজ সকালে ঢাকায় এসেছি। সারপ্রাইজ দেবো বলে বলিনি। এত সাহস? খুব সাহস। কিছুক্ষণ নীরবতা চলল। জোরে গানের শব্দ ভেসে আসছে ঘরে। আমান জিজ্ঞেস করলো, বাইরে গান শুনতে পাচ্ছেন? পাচ্ছি। উপমা আর তরু শুনছে হয়তো। তারাও এসেছে? নয়তো কি আমি একা এসেছি? তিনটা মেয়ে এভাবে একা আসা ঠিক হয়নি। মানে কি, খুশি হননি? না, যদি কিছু হতো। দেশের অবস্থা কি ভালো? ধ্যাত। রাগ করে বিড়বিড় করতে করতে বলল, ভুল হয়েছে আমার, মাপ চাইছি, আর কখনো আসবো না। ড্রয়িং রুম পর্যন্ত চলে গেছে নিহি। বক্সের গান ছেড়ে বলে নিহি, ডাক তরু আর উপমা কান পর্যন্ত যায়নি। রাগে নিহির শরীর জ্বলছে। বিষয়টা এমন হয়ে গেল যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমার তার হাত টেনে নিজের বুকে এনে ফেলে। নিহি থমকে যায়। এতক্ষণ যে বিড়বিড় করছিল তার একটা শব্দ মুখে আসছে না। তবুও অতি সন্তর্পণে কোনোরকম বলল, ছেড়ে দেন, আমি চলে যাব। আর একটু শক্ত করে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আমার। বলো, স্বেচ্ছায় হোক আর ভুল করে এসেছেন যখন, তখন আমি আর ছেড়ে দেব না। আমি যাবই, তাই নাকি? আগে তো নিজেকে ছাড়িয়ে দেখাও। নিহি রাগী দৃষ্টি নিক্ষেপ করে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হলো। আমান তার জায়গা থেকে এক চুল পরিমাণও সরানো যায়নি, আর নিহিকেও ছাড়েনি। আমান হেসে বলল, পারোনি। এখন চলেন। কোথায়? ঘরে। যাব না আমি। যাবেন না? না, সত্যি যাবেন না? না। চুমু দেব? যাব আমি। আমান হেসে ফেলে। বলো চলেন। এভাবে যাব না। তবে কোলে নেব? না। তাহলে আপনার পায়ের উপর পা রেখে দাঁড়াবো, আপনি আমায় নিয়ে যাবেন। যেই মোটা, আপনি পারবো তো? কি বললেন? চোখ পাকিয়ে বলল নিহি। আমান হেসে বলে, মজা করছি নিহু পাখি। নিহি তার পায়ের উপর পা রেখে দাঁড়ায়। আমার নিহির কোমর জড়িয়ে হেঁটে হেঁটে ঘরে যায়। নিহি মুচকি মুচকি হাসে। যাওয়ার সময় হাত বাড়িয়ে লাইট অফ করে দেয় সে। শুধু ডিম লাইট জ্বলছে। আমারও নিহির কাছে হাসছে। নিহি জিজ্ঞেস করে, হাসছেন কেন? এমনি। ভিতর আসার পর আমার কিছু বলতে যাবে তার আগে নিহি তার মুখে হাত রেখে বলে, এখন যে কথাই বলেন না কেন, খবরদার আপনি করে বলবেন না। নিহি হাতে চুমু খেলো আমার। হাত সরিয়ে নিয়ে লজ্জা মাথা নত করে দাঁড়িয়ে নিহি। তাহলে কি বলবো? জিজ্ঞেস করে আমার। আপনি আর তুই মাঝে নতুন একটা ডাক আছে। সেটা কি? আমি একাই ডাকবো? হ্যাঁ, একাই। তাহলে হবে না, তাকেও ডাকতে হবে। নিহি এক পলক কামানের দিকে তাকায়, তারপর তার গলায় জড়িয়ে ধরে বলে, ওকে ডান। নিহি কপালে চুমু খায় আমারে। অবশেষে চোখ বন্ধ করে ফেলে সে। ঠোঁটের কোণে সুসজ্জিত হাসি। নিহিকে নিয়ে বারান্দায় গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আমার। নিহির কাঁধে থুতনি রেখে বলে, এমন সারপ্রাইজ আরো আরো আসুক। নিহি হেসে ফেলে। কানের লতি আলতো করে চুমু খেয়ে আমান বলে, আমার জীবনে পূর্ণতা তুমি নিহু। আকাশে আজ পূর্ণ চাঁদ। হাজার তারাদের মাঝে ওই একটি চাঁদই যথেষ্ট দৃষ্টি কাটতে। নিকষ কালো কুচকুচে রাতে অন্ধকারে রূপালী চাঁদের আলোয় দৃষ্টি স্থির রেখেছে অনল। রাত পার হয়ে যাচ্ছে, অথচ তার চোখে ঘুম নেই। জানালার কানিজ ঘেঁষে বসে চাঁদের সৌন্দর্য অবলোকন করছে। নিহিকেও এখন চাঁদের মতোই লাগছে তার কাছে। তার কারণ
চাঁদের চারপাশে যেমন সহস্র তারা নক্ষত্র আছে, তেমনই নীলের চারপাশে অসংখ্য মেয়েরাও রয়েছে। অথচ অনল আটকে গেছে ওই চাঁদে, অর্থাৎ নিহিতে। সে মেয়ের মাঝেই যাকে এক সময় খারাপ করেছিল পুরো কলেজের কাছে। শুধু কলেজেই নয়, ছোট করেছিল নিজ পরিবারের কাছেও। একমাত্র তার জন্যই নিহি আজ এত দূরে। অভিনয় করছিল ভালোবাসার, নিহি অনুভূতি নিয়ে খেলছিল। এত সংশয় মনের মাঝে ঘেঁটে অস্থির হয়ে পড়ছে অনল। বসা থেকে উঠে ঘরের মাঝে ফাঁকা জায়গায় পায়চারি করতে থাকে। মনে পড়ে যায় নিহিকে দেখা প্রথম দিনের কথা। কালো একটা জামা পরেছিল সেদিন, চুলগুলো উঁচু করে ছুটি করা ছিল, দুকাঁধে ব্যাগ ঝুলিয়ে চারদিকে চোখ বুলাতে বুলাতে এগিয়ে যাচ্ছিল। ফর্সা রঙের কালো চুল, কালো জামা মুগ্ধ করছিল অনলকে। সেই মুগ্ধতায় সেই দিন সে বোঝেনি চুলগুলো খোলার পর বুকের ভিতর থপ করে ওঠা মানে। সেদিন যদি বুঝতে পারতো তবে আজ হয়তো এমন নিকে আবিষ্কার করতে হতো না তার। এরপর আসে সেই দিনের কথা, সিলেটে, যেদিন শেষ কথা হয়েছিল নিহির সঙ্গে। নিহির কথা প্রতিধ্বনিত এখনো কানে বাজছে। অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করা যায়, কিন্তু ইচ্ছাকৃত ভুল নয়। আচ্ছা, আমি ভুলটা না হয় হয়েই গেছে, তাই বলে এত পরিবর্তন? এই পরিবর্তনটা কি হওয়ার ছিল? সেদিন নিহি ওই কথাটা বলার পর অনল আর কথা খুঁজে পায়নি। পাবে কি করে? নিহি তো ভুল কিছু বলেনি। যা বলেছে তা সব সত্য। আর কিছু সত্য কাটার মতো শরীরে বিঁধে। নিহির কথাগুলো অনলের ভিতরকার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। ক্ষত বিক্ষত হওয়ার পর রক্তক্ষরণ দৃশ্যমান হয়নি ঠিকই, তবে বুকের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল। নিহির চোখের দিকে তাকিয়ে থাকার সাহস হয়নি আর তার। সেই মুহূর্তে নিহিকে যাওয়ার জায়গা করে দিয়ে ভিতরে চলে যায় সে। নিহি বাড়িতে আসার প্রায় ঘন্টাখানেক পর বন্ধুদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়। নিহিকে ভোলার উদ্দেশ্যে নিয়ে সিলেট আসলেও অনলকে ফিরতে হয় নিহির কঠিন কঠিন কিছু কথার স্মৃতি নিয়ে। ঢাকায় ফিরে গত 3 দিন ধরে চেষ্টা করছে নিহিকে তার কথাগুলো পুরোপুরি ভুলে যেতে চেয়েও আরো বেশি করে মনে করে ফেলছে। তারপর 10 দিন আরো কোনো রকম চেষ্টা করেনি নিহিকে ভোলার। জীবন যেভাবে চলছে চলুক, বইটাবিহীন নৌকা মতো কতদূর এগিয়ে যাওয়া যায় সেটাই সে দেখতে চায়। অস্থিরতা টিকিয়ে রাখতে পারছে না সে। পুরনো কথা মনে করে মাথাচাড়া দিয়ে উঠছে। কি করলে শান্তি পাবে তাও তার জানা নেই। টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে ফেসবুকে যায়। সার্চ লিস্ট প্রথমে নিহির আইডিতে শুধু প্রোফাইলটা একটা ছবি, তাও অনিয়মিত করে রাখা। তাছাড়া আর কোনো ছবি নেই। দুম করে অনলের মনে এক অদ্ভুত ইচ্ছে উদিত হলো। ইচ্ছে করলো নিধিকেও সে তার জন্য অন্যি মি করে রাখবে। কি অদ্ভুত চিন্তা, তাই না? সে দীর্ঘশ্বাস ত্যাগ করল। নিহির হাসিমাখা মুখখানা দেখে বিড়বিড় করে কিছুক্ষণ, হয়তো অজান্তেই ভালোবাসা কিছু প্রলাপ বকছে। ফোনটা নিয়ে বিছানায় বসে কিছুক্ষণ আইডি ঘাটাঘাটি করে। এক ছবির দিকে আর কতক্ষণই বা তাকিয়ে থাকা যায়। তবু সে তাকিয়ে রইল ঘুম না আসা পর্যন্ত। আর যখন ঘুম চোখে এসে গেল, তখন সে সুবোধ বালকের মতো শুয়ে পড়ল। দমকহা বারান্দা অবস্থানরত আমান ও নিধিকে শিহরিত করে তুলছে। নিধির চুল খোঁপা করা ছিল, আলতো করে সেই খোঁপা খুলে দিল আমান। নিহি কিছু বলল না। এত বেশি লজ্জা তাকে জেঁকে ধরেছে যে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে। আমানের দিকে চোখ তুলে তাকালেও লজ্জাবোধ হচ্ছে তার। তার অস্থিরতা আমান বুঝতে পারে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, লজ্জা লাগছে? এতক্ষণ সামান্য লজ্জাবোধ নিহিকে জেগে ধরলেও আমানের। এই প্রশ্নে সে আবার লজ্জায় সংকুচিত হয়ে বলল, আমানের মজাই লাগছে। লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে তাকে। নিহি নীরবতা মানে বুঝতে পেরে আবারও একই প্রশ্ন করল। এদিকে নিহি মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিজের মনের সাথে যুদ্ধ করার পর বাকশক্তি বোধ ফিরে আসে। সংকুচিত হয়ে বলে, ইচ্ছে করেই লজ্জা দেওয়ার জন্য এমন করছেন, তাই না? আমান ফিক করে হেসে ফেলে। নিহিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে,
লজ্জা পেলে নিহু পাখিকে যে আরো বেশি সুন্দর লাগে তা কি? নিহু জানে আপনি একটা বদ লোক। আরো বদ হবো কেন? কথা ছিল কিন্তু দুজন দুজনাকে তুমি করে বলা। তাও তুমি আমায় আপনি করে বলছো। হুট করে কি আর মুখ দিয়ে তুমি আসে নাকি? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই? তাহলে আমি আপনি করে বলবো। এইটা কোনো কথা? এটাই কথা। আমি যা করব আপনি তাই করবেন। প্রয়োজন হলে তাই করব। না, তা হবে না। আচ্ছা, হবে না। হেসে ফেলে। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, আপনি আমায় ভালো কেন বাসেন? তার আগে তুমি এটা করো। আকাশে চাঁদ কেন ওঠে? এটা আবার কেমন প্রশ্ন হলো? চাঁদ, সূর্য, দুনিয়ার সবকিছুই তো আল্লাহ তাআলার তত্ত্বাবধানে চলে। এরকম যুক্তিহীন প্রশ্ন করার কোনো মানে হয়? আমার প্রশ্নটা যেমন যুক্তিহীন এবং এর কোনো উত্তর নেই ঠিক তেমনি তোমার প্রশ্নটার উত্তরও যুক্তিহীন। বাবারে কিরকম পেঁচিয়ে বলেন! আমি তো ভেবেছিলাম আমার প্রশ্ন উল্টো আমারই করবেন। করতাম যদি এই প্রশ্নের কোনো উত্তর থাকতো। কোনো উত্তর নেই। না, শুধু জানি ভালোবাসা জন্যই ভালোবাসি, কিন্তু তুমি ছাড়া আমি অপূর্ণ। মিহির মন ভরে যায় মুগ্ধতায়। একরাশ ভালোবাসা দুলে দুলে মনের মাঝে ঘুরে বেড়াচ্ছে। আমানের বাহুবন্ধনী থেকে হাতটা শক্ত করে চেপে ধরে। দুজনে অনেকদিন ইচ্ছে ছিল রাত জেগে গল্প করার। মুঠোফোনে সেটা সম্ভব হয়নি। তবে আজ হয়েছে। দুজনের ধৈর্যের ফল। এজন্য বোধহয় বলা হয় সবুরে মেয়া ফলে। তাই তো ভালোবাসার মানুষটির সাথে থেকেও সেই ইচ্ছে পূরণ হয়েছে। এতটা সময় গল্প করেও কারো চোখে বিন্দু পরিমাণে ঘুম আসেনি। আসবে বা কি করে? অনেক প্রতীক্ষার পর সামনে আসা তো। মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। ফজরের আজান দিচ্ছে। মিহি তখন তাড়া দিয়ে বলে, এবার আমাদের যেতে হবে। আমানের মন খারাপ হয়। নিহিকে দূরে যেতে দিতে ইচ্ছে করে না। তবুও ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করে, যেতেই হবে? হ্যাঁ, আর সেটা ভোরের আলো ফোটার আগেই। আচ্ছা, আমি পৌঁছে দেব। আগে দুজনে একসাথে নামাজ পড়ে নিই। ঠোঁটের হাসি চওড়া হয় নিহির। অবশ্যই। অজু করে এসে দুজনে নামাজ পড়ে নেয়। নামাজ শেষ হতেই নিহি যাওয়ার জন্য উদ্যত হয়। আমার হাত টেনে ধরে নিহি। মুখে তখনও অজুর বিন্দু বিন্দু পানি। মাথায় ঘোমটা দেওয়া। কি স্নিগ্ধ আর পবিত্র লাগছে। আলতো করে হাত ছুঁয়ে দেয় নিহির গালে। সে আবারও লজ্জায় নুয়ে পড়ে। অস্পষ্টভাবে বলে, দেরি হয়ে যাচ্ছে। তার কথা আমলে নেয় না আমার। দুগালে হাত রেখে নিহির কপালে পবিত্র ভালোবাসা স্পর্শে এঁকে দেয়। নিহির চোখ বন্ধ করে ফেলে। আমান বলে, তুমি আমার নিহু। সারা জীবন এভাবে তোমাকে আমার পাশে চাই, সাথে চাই। কখনো দূরে চলে যেও না। নিহির চোখে পানি টলমল করছে। কান্না পাচ্ছে খুব। আমানের বুকে মাথা রেখে ক্রন্দনরত কণ্ঠে বলো, তোমার ভালোবাসার কাছে যেখানে হেরে গিয়েছি সেখানেই তোমাকে ছেড়ে চলে যেতে পারবো। এই চিন্তা আমার কাছে মৃত্যু সমান। নিহি চুলে হাত বুলিয়ে দেয় আমার। গালে স্লাইড করতে করতে বলে, আমার নিহু, যাও রেডি হয়ে নাও। আর তাদেরও ডেকে তোলো। আমি নিচে গিয়ে গাড়ি বের করছি। আচ্ছা। আমার নিচে চলে যাওয়ার পর নিহি ওদের রুমে যায়। দরজা চাপিয়ে রাখে। রুমের লাইট অন করে দেখে দুজনে একত্রে ঘুমিয়ে আছে। উপমা, তরু, কালী। প্রথম দেখা এবং কথা হয়েছে, কিন্তু একসঙ্গে দেখলে মনে হয় অনেক বছরে পরিচিত। সে দূরত্ব পায় ওদের কাছে গিয়ে ডাকে, এই উপু, তরু ওঠ, যেতে হবে আমাদের। একটু নড়েচড়ে ওরা আবার ঘুমিয়ে পড়ে। ধাক্কিয়ে ধাক্কিয়ে দুটাকে ঘুম থেকে তুলে নিহি। ওদের অবস্থা ঘুমে টুলু টুলু। বোরকা পড়তে পড়তে নিহি বলে, চোখে মুখে পানি দিয়ে আয়। তরু আর উপমা রেডি হলে তিনজনে একসাথে নিচে নামে। আমান তখন ড্রাইভিং সিটে বসা ছিল। নিহি গিয়ে আমানের পাশে সিটে বসে। আর পিছনে বসে ওরা দুজন। সারা রাস্তা কেউ তেমন কোনো কথা বলে না। উপমার তরু ঘুমে তখন ছাড়েনি। নিহি আর চোখে আমানকে দেখছিল। আমান তখন জিজ্ঞেস করে, আবার কবে দেখা হবে? জানি না। আমার নিহির দিকে ফিরে তাকায়। তখন নিহি তাকায়। আমানে ভুরু কুঁচকানো। নিহি হেসে ফেলে বলে, যাওয়ার আগে মিহি আপুর বাসায় একদিন, হয়তো দুদিন থাকবো। তখন দেখা হবে। আছো কয়েকদিন এখানে? আছি কয়েকদিন। আবুল আর টুকটুকি কিন্তু সবসময় তোমার কথা জিজ্ঞেস করে।
তেমন সময় হয় না আমার, তাই তোমার সাথে কথা বলে দেওয়া হয় না। আর হ্যাঁ, ক্যাবলাকান্ত তোমায় মিস করে। নিহি এবার শব্দ করে হেসে বলে, এরা সবার সাথে দেখা করে যাব, তাছাড়া আমি নিজেও সবাইকে মিস করি। টুকটাক কথা বলতে বলতেই মিহি বলার ঠিকানায় আমান পৌঁছে যায়। সাবধানে গাড়ি থেকে নেমে ওরা বাড়ির ভিতরে যায়। মিহি হাত বাড়িয়ে বিদায় দিতে আমানের হাত নাড়িয়ে বিদায় দেয়। ওরা বাসার ভিতরে যাওয়ার পর আমানের বাড়িতে চলে আসে। বাড়িতে গিয়ে তিনজন আবার শুয়ে পড়ে। মিহি চোখে এখন প্রচুর ঘুম, সারা রাত জেগে থাকার জন্য এখন এত ঘুম আসছে। ঘুমে তলিয়ে গেলে চলবে না, 10টার মধ্যে বাসা যেতে হবে। 8টার দিকে উঠে তিনজনে ফ্রেশ হয়ে বাড়ির সবার সঙ্গে নাস্তা করে। মিহির বাড়ির সামনে এসে তরু আর মিহি নেমে যায়। উপমা চলে যায় কলেজে। বাড়িতে গিয়ে মিহি বোরখা খুলে বিছানায় গায়ে এলিয়ে দেয়। তরু শিশিরের সঙ্গে ফোনে কথা বলছে। দুপুরের দিকে তমা ডেকে তোলে নিহিকে। ঘুম চালানো নিভু নিভু চোখে তাকিয়ে সে বলে, ডাকছো কেন ভাবি? আরে ওঠো, ওই ছেলেটা এসেছে। কোন ছেলেটা? ওই যে চিঠি দিয়ে যায়। নিহির চোখ থেকে এবার ঘুম উধাও হয়ে যায়। চিঠির রহস্যটা বের করতে হবে এবার। তাছাড়া বিছানা ছেড়ে সে ড্রয়িং রুমে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আই গ্লাসে দেখে দেখে পায় ওই ছেলেটাকে। দরজা খুলে দিতেই ছেলেটা অবাক হয়। জিজ্ঞেস করে, আপু আপনি কবে এসেছেন? চিঠি নিয়ে এসেছে। উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে নিহি। ছেলেটা পকেট থেকে চিঠি বের করে এগিয়ে দিয়ে বলে, হ্যাঁ। নিহি চিঠিটা নিল। এরপর জিজ্ঞেস করে, এই চিঠিগুলো কে পাঠায়? নাম কি তার? বলা যাবে না বলেই ছেলেটা দৌড়ে নিচে নামতে থাকে। নিহি এবার পিছু নেয়। হাতছাড়া করা যাবে না ওকে। একমাত্র এই ছেলেটাই বলতে পারবে কে এই চিঠির মালিক। ভরা রাস্তায় মানুষজন দেখছে, এসব চিন্তা ভাবনা মাথায় আসছে না। শাড়ির কুচি শক্ত করে ধরে নিয়ে দৌড়াচ্ছে। শাড়ি পরার কারণে ঠিকমতো দৌড়াতে পারছে না। নিজের প্রতি রাগ লাগছে তার। কে জানতো এই ছেলে আজ আসবে? তাহলে তো বাড়িতে এসে পোশাক পাল্টে নিত। গলির মুখে যেতে একটা গাড়ি এগিয়ে আসে গলি থেকে। তখন ছেলেটা চলে যেতেই পারল নিহি গলির মুখে থেমে যায়। হুট করে গাড়ির সামনে দেখে পা আর চলছে না। মুখের উপর হাত রেখে দাঁড়িয়ে পড়ে। আজ তো অ্যাক্সিডেন্ট নিশ্চয়। নিহু নিহু চকিতে হাত সরিয়ে চোখ মেলে তাকায়। আমানকে দেখে চমকে যায়। পরক্ষণে আশেপাশে তাকিয়ে ছেলেটাকে খোঁজে। আমান অস্থির হয়ে জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? এভাবে দৌড়াচ্ছ কেন রাস্তায়? কি বলবে বুঝতে পারছে না নিহি। বোকার মতো তাকিয়ে আছে। নিহিকে সরু চোখে পর্যবেক্ষণ করছে নিহি। দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠেছে। পায়ে জুতো নেই, খালি পায়ে রাস্তা দৌড়াচ্ছে। রাস্তাঘাট কত ইট কাচের টুকরো তাতে মেয়েটা জানেই না। রাগ হচ্ছে আমানের। হঠাৎ করে নীর হাতের দিকে চোখ আটকে যায় আমানের। তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই নিহি ঢোক গিলতে শুরু করে। কি হবে এখন? চিঠির মালিক কে তা জানতে চেয়ে এখন স্বামীর কাছে ধরা। কি বিচ্ছিরি কাহিনী। নিহি আমানকে চেনে। সবটা শুনে সে কখনো নীরকে ভুল বুঝবে না। তবু বিষয়টা কিভাবে নেবে আমান? মানুষজনের চলাফেরা বাড়ছে। গলি দিয়ে আরো গাড়ি আসছে। আমানের গাড়ি দাঁড় করিয়ে রাখার জন্য ছোটখাটো জ্যাম বেঁধে গেছে। গাড়ির অতিরিক্ত হর্নের শব্দে কানে আসতে নিহি ভাবনা থেকে ছিটকে পড়ে। বড় বড় ঢোক গিলে আমান তাকে একপাশে দাঁড় করিয়ে বলে, এখানে দাঁড়াও একটু, আমি গাড়ি সাইড করে আসি। উত্তরের অপেক্ষা না করে সে ড্রাইভিং সিটে গিয়ে বসে। নিহি কি বলবে ভেবে পাচ্ছে না। চিঠিটা হুট করে দেখানো কি ঠিক হবে নাকি লুকিয়ে ফেলবে? পরে যদি জিজ্ঞেস করে চিঠিটা কোথায়, তখন কি বলবে? নিহি মাথা কাজ করছে না। এর মাঝে গাড়ি সাইড করে আমান ফিরে আসে। কিছু না বলে নিহি ডান হাতটা টেনে নিজের হাতের উপর রাখে। কোনো দু আঙ্গুল নিচে চোখে ইশারায় তাকিয়ে জিজ্ঞেস করে, কাটলো কিভাবে? সঙ্গে সঙ্গে হাতের চিঠিটা মুঠোবন্দি করে ফেলে নিহি। তার মানে? আমান তখন চিঠি নয় বরং কাটা জায়গার দিকে তাকিয়েছিল। আল্লাহ! এদিকে নিহি ভয় জড়সড়। তখন যে কেটেছে ঘড়ি সেটা খেয়াল নেই। হুট করে তখন মনে হলো ছেলেটার পিছনে দৌড়াতে গিয়ে রাস্তার পাশে তার কাটা বেড়ার সাথে শাড়ির আঁচল আটকে গিয়েছিল। আঁচল টেনে ছুটাতে গিয়ে তার কাটা বেড়ার সাথে ডান হাতের টান লেগে তার হাত কেটে যায়। উত্তেজনায় নিহি সেটা খেয়ালও করেনি। নিহিকে চুপ থাকতে দেখে আমান আবার জিজ্ঞেস করে, কি করে কাটলো? কথা বলছো না কেন? কথাগুলো যেন একটু ধমকের স্বরে বলল আমান।
নিহি হকচকিয়ে যায়। মিথ্যা বলার এত ভালো অভ্যাস নেই তার। নিহি উত্তরের প্রতীক্ষা করছে না আর। আমান নিহির হাত ধরে নিয়ে গাড়িতে বসায়। তারপর ডাক্তারের দোকান থেকে স্যাভলন তুলা আর ব্যান্ডেজ নিয়ে আসে। পাশের সিটে বসে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। আমানের চোখে মুখে রাগ। এদিকে নিহির গল্প সাজিয়ে নিয়েছে মনে মনে। দৌড়াচ্ছেন কেন? আমানের প্রশ্ন করার সাথে সাথে মুখস্থ বিদ্যার মতো নিহি বলল, হাওয়ায় মিঠাইওয়ালাকে ধরার জন্য। আমান অবাক হয়ে তাকায় মিহির দিকে। নিহি হাসার ব্যর্থ চেষ্টা করে। মনে মনে ভয় হচ্ছে, যদি বিশ্বাস না করে, উল্টো সন্দেহ করে। আমানের প্রখর দৃষ্টির সামনে নিহির আত্মা উড়ে যাওয়ার মতো অবস্থা। মিথ্যা বলাটা উচিত হয়নি। আমার স্বামী সে, এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভালো। তাকে আমার সবটা জানানো উচিত। হতে পারে আমার সাহায্য করতে পারে। নিহি সত্যটা বলার জন্য উদ্যত হয়। আমান বলে, তোমাকে আমার অনেক কিছু বলার আছে মিহু। নিহি থমে যায়। সে আবার বলে, অনেক কথা তোমার অজানা আছে। আমি তোমার সব বলতে চাই, তবে এখন নয়। যখন তুমি আমার সারা জীবনের জন্য আমার সঙ্গে থাকবে, আসবে তখন। আমানের কথায় কেমন যেন রহস্যগন্ধ, এমনকি কথা যেটা নিহি জানে না। এখনই বললে বা সমস্যাটা কোথায়? নিহি জিজ্ঞেস করে। এখন বলবে না কেন? সবসময় সব কথা বলা যায় না। কিছু কথা বলার জন্য উপযুক্ত সময় বা সুযোগ লাগে। মনের মধ্যে আকুপাকু শুরু হয়েছে। কবে আসবে সেই সময় আর সুযোগ, তা নিহি জানা নেই। তবে এইটুকু জানে, চিঠির বিষয় এখন আমাকে কিছু বলবে না। এই রহস্য সে একাই বের করবে। এমন তো হতে পারে এই চিঠির সাথে আমানের ইনভলভ। আমি জানি আমার নিখুঁত ধৈর্য সম্পর্কে। সে পারবে অপেক্ষা করতে। কি পারবে না? পারবো। মৃদু হেসে উত্তর দিল নিহি। আমান ড্রাইভ করতে শুরু করে। মিনিট 10 পর বাজারে গিয়ে হাওয়াই মিঠাই নিয়ে আসে। নিহি মুখ ফসকে বলে ফেলে, আবার হাওয়াই মিঠাই আনলেন কেন? এই হাওয়াই মিঠাইয়ের জন্য হাত কেটে এত কিছু না খাইয়ে ছাড়বো? নিহি হেসে ফেলে। হুট করে চোখে মুখে কাঠিন্য এনে আমান বলে, কিন্তু এভাবে দৌড়ানো উচিত হয়নি তোমার। কতখানি হাত কেটে গেছে দেখেছো? নিজের প্রতি যত্নশীল হও। পারবো না। হুম? কেন পারবে না? আমি নিজে যত্ন নিলে আপনি কি করবেন? তুমি তো এখন আমার কাছে থাকো না। যখন থেকে আমার কাছে থাকবে, তখন থেকে তোমার যত্ন ভাবতে হবে না। কিন্তু যতদিন পর্যন্ত একা থাকছো, প্লিজ নিজের যত্ন নিও। সতর্ক থেকো। আচ্ছা? আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই সময় আপনি কোথা থেকে আসলেন? অফিস থেকে। কাজ শেষ, তাই বাড়ি ফিরছিলাম। নিহি মনে মনে আফসোস করে বলে, ধ্যাত, আজ যদি এত তাড়াতাড়ি আপনার কাজ না শেষ হতো, তাহলে ঠিক ছেলেটাকে ধরতে পারতাম। পোড়া কপাল। নিহিকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে আমান নিজের বাড়িতে চলে গেলেন। নিহি এতবার করে বলার পরও ভেতরে আসেনি। তার একটাই কারণ, যেদিন নিহিকে একবারে নিয়ে আসবে, সেই দিন নাকি বাড়ির ভিতরে যাবে। কি রকম অদ্ভুত জেদ! নিহি ভিতরে যেতেই তমা এগিয়ে এসে জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ওভাবে দৌড় দিলে কেন? উত্তর না দিয়ে নিহি পানি চাইল। এক গ্লাস পানি দেবে ভাবি? তমা দ্রুত গিয়ে পানি নিয়ে আসলো। নিহি ঢক ঢক করে পানিটুকু শেষ করে সোফায় গাইলিয়ে দিল। ভাবি গিয়ে বসলো পাশে। নিহি চুলে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ক্লান্ত? হুম। দৌড়েছিলে তো? জানতে পারলে কিছু? না। এইটুকুর জন্য হাত ফসকে গেছে। নিহি হাতের দিকে খেয়াল করতে তমা চমকে যায়। অস্থির হয়ে জিজ্ঞেস করে, হাত কাটলো কিভাবে? আসতে বলো। আব্বু আম্মু শুনে খবর আছে। তমা আশেপাশে একবার তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। নিহি তাকিয়ে শুরু থেকে সবটা বলতে শুরু করে। সব শুনে তমাও আফসোস হচ্ছে। আজ ছেলেটাকে ধরতে পারলে কেল্লা ফতে হয়ে যেত। আফসোস করে তো আর লাভ নেই। নিহিকে তাড়া দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে নাও তুমি। নিহিও ঘরে চলে গেল। এই অবস্থায় অন্য কেউ দেখলে প্রশ্ন করতে করতে মেরে ফেলবে। ফুল হাতা একটা কামিজ আর প্লাজো নিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। শাড়ি খুলতে গিয়ে কোমরে খেয়াল করে চিঠিটা লুকিয়ে কোমরে যে গুজে রেখেছিল সেটা মনে নেই। চিঠিটা হাত দিয়ে ভাঁজ খুলে পড়তে শুরু করে। এলোকেশী চন্দ্রাবতী। চন্দ্রে নয়,
আমার চণ্ডগতি। চণ্ডের দীপ্তিকরণ তোমায় ছুঁয়ে দিলে আমার রাগ হয়, ভীষণ রাগ হয়। তোমার ছোঁয়ার বাসনা ইচ্ছে শুধু তো আমার। তুমি বুঝবে আমার ভালোবাসা নাকি বোঝো? আমায় কি কখনো খোঁজো? দেখো কি দেখোনি আমায়? আমি তোমায় দেখি মনের তৃপ্তি মেটায় তোমার হাস্যোজ্জ্বল মায়াবী মুখখানাতে। নিধি স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চিঠি হাতে। এত ঘোর, এত মায়া এই চিঠিতে, চিঠি লেখাতে বলে মুগ্ধ হতে হয়। কে সে? ভাবনা চিন্তা করতে ভালো লাগছে না তার, তাই চিঠিটা আবার ভাঁজ করে থ্রি পিচের ওড়নার সঙ্গে গিঁট দিয়ে রাখে। শাওয়ার ছেড়ে মাথায় পানি দেয়, মাথা ঠান্ডা করা দরকার আগে। গোসল করে বেরিয়ে এসে দেখে তিতির আর তরু শুয়ে শুয়ে কার্টুন দেখছে। তরু মুখে ভাব দেখে মনে হচ্ছে ইচ্ছের বিরুদ্ধে জোর করে তিতির ওকে কার্টুন দেখাচ্ছে। নীল হেসে চুল ছাড়তে ছাড়তে বারান্দায় চলে যায়। দুপুরের সূর্যের দীপ্তিময় আলো বারান্দায় জেকে সাজিয়ে দিয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে আসে। তরু অসহায় ভঙ্গিতে বলে, ওর সঙ্গে একটু কার্টুন দেখা না রে মিহি। শিশি ফোন দিতে দিতে পাগল বানিয়ে ফেলেছে। কপাল করে পেয়েছি একটা বয়ফ্রেন্ড, এত চোখে হারায়। হুম, তোর জাম। পুরো কথা বলার আগে নিহি তরুর মুখে চেপে ধরে বলে, চুপ, তিতির আছে। এরপর তিতিরকে কোলে নিয়ে বলে, আসো আম্মু আমরা কার্টুন দেখি। তরু ফোন নিয়ে বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পর ঘরে আসে সালেহা বেগম। এসে জিজ্ঞেস করলে, সকাল সকাল তোর কোনো খোঁজ খবর নেই দেখি। সিলেট গিয়ে আমাদের একদম ভুলে গেছিস। নিজের বাড়ি এসো মনে হয় আমরা নেই, তাই না? নিহি তাকালো না। মোটু পাগলু দেখতে দেখতে বলল, এমন কিছু না মা। বুঝি তো কেমন কিছু। একবার মায়ের মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না এখন। মায়ের কণ্ঠে অভিমান স্পষ্ট। নিহি মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তিতিরকে শোয়া নিজের হাতের উপর। মায়ের এক হাত নিজের গায়ে উপর রেখে বলে, তুমি এখনো আগের মতোই আছো। তিনি পরম আদরে নিহির গায়ে মুখে চুল হাত বুলিয়ে বলে, আবেগ মিশ্রিত স্বরে বললেন, তোকে ছাড়া ভালো লাগে না রে মা। বাড়িটা আমার ফাঁকা হয়ে থাকে। কবে যে তোর পড়া শেষ হবে আমরা তো সময়ই কাটে না। নিহি বুকটা ধপ করে উঠে মায়ের কোমর জড়িয়ে ধরে বলে, আমি নিজেও ভালো নেই মা। ওখানে মামা মামি, লিমন ভাইয়া, তরু সবাই আমায় খুব আদর করে, ভালোবাসে। তবুও নিজের পরিবারকে তো আর ভুলে থাকা যায় না। আমি নিজেও সময় গুনি, কবে পরীক্ষা দেব আর কবে আসবো। এই তো আর একটা বছর মা। এখন চলো খাবি। তরু কোথায়? বারান্দায় আছে। আব্বু বাসায় না? আসতে একটু আগে। গোসল করে তরুকে নিয়ে তাড়াতাড়ি আয়। তুমি খাবার রেডি করো, আমি আসছি। আচ্ছা। তিনি দিদিকে চুলে হাত বুলিয়ে বলে, দাদু ভাই খেতে হবে না? চলো। তিতির আর কার্টুন দেখলো না। সালেহা বেগমের কোলে চড়ে ডাইনিং রুমে চলে গেল। নিহি গেল বারান্দায়। তরু শিশিরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। নিহি বারান্দায় গ্রিল ধরে পিছনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে বলে, এই গরু খেতে চল। তরু চোখ পাকিয়ে তাকায়। জিজ্ঞেস করে, কি বললি? বললাম গরু খেতে চল। হাসি চাপিয়ে বলে নিহি। তার চাপা হাসি তরু দৃষ্টি এড়িয়ে যায় না। ফোন কেটে কোমরে হাত রেখে বলে, মিথ্যা বলবি না। তুই আমায় গরু বলছিস? গরু বললাম নাকি? তাহলে হয়তো মিস্টেক করে বলে ফেলছি। মানে ত এর জায়গায় গ বলে ফেলেছি। তুই ইচ্ছে করে বলেছিস। বললে বলেছি, তাতে কি? তুই তো গরুর চেয়ে কম না। সারাক্ষণ ফোনে কানে দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে হাম্বা হাম্বা করতে থাকিস। তবে রে। নিহি দৌড়ে পালায়। পিছন পিছন আসে তরু। ডাইনিং রুমে নিহি মিজান ইসলামের পিছনে লেখা এই দুটো থামাতে থামাতে আর নিজেদের অবস্থা দফারফা। এই দৃশ্য নয়ন করে দেখেন সালেহা বেগম। চঞ্চল মেয়েটার দুষ্টুমিতে বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। সকাল তখন 10টা। নীলম বাদে বাড়ির সবাই তৈরি হয়ে নিয়েছে। আজ মিহি বাসার সবাই দাওয়াত। উপলক্ষটা অবশ্য নিহি। এতদিন পর বোন বাড়িতে এসেছে, একটু আদর যত্ন কর যেন মন ছুটে গেছে। নীলমের অফিস আছে, তাই ওদের সাথে যেতে পারবে না। সকাল সকাল অফিসে চলে গেছে, তবে লাঞ্চ টাইমে বাসা পৌঁছে যাবে বলে মিহিকে কথা দিয়েছে। মিহি তো খুশিতে বাগবাগ। মিহির বাসা যাওয়ার মানে
আমানের সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ। সৈকত ফোন করে জানিয়েছে আমানকেও দাওয়াত করা হয়েছে। তখনও দেখা হবে, পরেও লুকিয়ে দেখা হবে। আহা, ভাবতে আনন্দে পেটের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে। মিহি আজ কালো একটা থ্রি পিস পরেছে, সঙ্গে হিজাব, চোখে গাঢ় কালো কাজল, হাতে আমানের কিনে দেওয়া কালো চুড়ি। তরু মেকি কাশি দিয়ে বলে, এহেম এহেম, সব সাজগোজ কার জন্য? চুড়িগুলো ওপর হাত বুলিয়ে দিতে দিতে নিহি হেসে বলে, তোর জামাইয়ের জন্য ফাজিল। দুজনে একসঙ্গে হেসে ফেলে। তারপর সবাই মিলে একসঙ্গে বাড়ি থেকে রিক্সা করে বাস স্ট্যান্ডে যায় আগে, সেখান থেকে বাসে ওঠে। তরু আর নিহি বসেছে পাশাপাশি সিটে, দুজনে গল্প করছে। গল্পের টপিক দুজনের প্রিয় মানুষ। কথা বলতে বলতে জানালার দিকে তাকাতে নিহি থমকে যায়, একটু নড়ে চড়ে জানালা আরো ধারে ঘেঁষে বসে বাইরে তাকায়। অনলে দেখতে পায় বাইকে করে যাচ্ছে, আর পিছনে সে পিচ্চি ছেলেটা যে চিঠি নিয়ে আসছে। এই পিচ্চির সঙ্গে অনলের সম্পর্ক কি? তবে কি চিঠিগুলো অনল দেয়? আকাশ মেঘলা, ঘন কালো অন্ধকার আকাশে অনেকটা জুড়ে আছে। যে কোনো মুহূর্তে শুরু হবে ঘন বর্ষণ। ওরা মিহি বাসায় এসেছে মাত্র। মিহি ব্যস্ত হয়ে সবাইকে খাবার দিচ্ছে। তমা নিজেও মিহিকে কাজে সাহায্য করছে। সৈকত টুকটাক কাজ করে দিচ্ছে। মাহি মিজান ইসলামের কোলে বসে খেলছে। তরু সোফায় এক কোণে বসে ফোন চাপছে, হয়তো শিশিরের সাথে চ্যাটিং করছে। মিহি দাঁড়িয়ে আছে মিহির রুমের বারান্দায়। এখান থেকে সরাসরি আমানের ঘরে বারান্দা দেখা যায়। বারান্দা দরজা আটকানো। আমান বাড়িতে নেই, ফোন করে জানিয়েছে, তবে অফিস থেকে বের হয়েছে। গাড়িতে আছে এখন। নিহি মনে পড়ে আছে অন্যদিকে, কোনো দিকে হিসাব মিলাতে পারছে না। প্রবল বেগে বাতাসও বইতে শুরু করছে। নিহি মন ঘুরে যায়। এবার ব্যস্ত হয়ে পড়ে আমানের জন্য। মানুষটা বৃষ্টিতে ভিজেই আসবে নাকি কে জানে। আরে নিহিমণি যে, বারান্দা দাঁড়িয়ে আমানের অপেক্ষা করছো নাকি? নিহি পিছন থেকে তাকিয়ে দেখে সৈকত দাঁড়িয়ে আছে, মুখ চেপে হাসে। নিহি নিজেও হেসে বলে, না দুলাভাই, বুঝি বুঝি, হয় এমন হয়। আগে অফিস থেকে বাসার সময় হলে তোমার আপা আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতো, কিন্তু আমি করছি না। মিথ্যা বলে লাভ নেই শালিকা, আর ভয় নেই, কথা হয়েছে মাত্র। এসে পড়বে প্রায়। তুমি খাবে চলো, উনি আসুক। সৈকত বুকের উপর হাত রেখে বলে, আহা, উনি আসুক, কি ভালোবাসা দুলাভাই। লজ্জা পেয়ে নিহি সৈকতের পিঠে কিল বসায়। সৈকত শব্দ করে হেসে ফেলে, তারপর বলে, আচ্ছা অপেক্ষা করো, কিন্তু সবার সাথে বসে কথা তো বলবে। আচ্ছা চলেন। ড্রয়িং রুমে গিয়ে বসতে ঝুমঝুম করে বৃষ্টি নামা শুরু করে। নিহির মনটা আনচান করছে, নিশ্চয় ভেজে আসবে আজ। আমার আসলে বৃষ্টি আসার 10 মিনিট পর। মাথা ভিজেছে, আর শার্টে অল্প অল্প পানি আজ। বাম হাতে চুলগুলো ঝাড়তে ঝাড়তে নিজাম ইসলাম সালেহাকে সালাম দিয়ে সৈকতের পাশে বসে। সালেহা বেগম ব্যস্ত হয়ে বলে, তুমি তো ভিজে গেছো বাবা। গাড়ি থেকে নামার সময় একটু বৃষ্টির পানি পড়েছে, তাড়াতাড়ি মাথা মুছে নাও, নয়তো ঠান্ডা লাগবে। এরপর মিহিকে ডেকে বলে, মিহি রে, আমানকে তোয়ালে দিয়ে যা। মিহি রান্নাঘরে ছিল। সৈকত বলে, ও তো রান্না করছে মা, নিহি যা। নিহির দিকে তাকিয়ে বলে, যাও তো নিহি। নিহি একবার বাবা মায়ের দিকে তাকালো, তারা নিজেদের মধ্যে কথা বলছে। সৈকত দিকে তাকাতে সৈকত চোখ টিপে দেয়। নিহি ভুরু কুঁচকে তাকায়। সৈকত মুচকি মুচকি হেসে বলে, যাও যাও যাও। নিহি কিছু না বলে সৈকত আর মিহির ঘরে যায়। পিছনে পিছনে আমান আসে। ওয়ার্ড্রোব থেকে একটা নতুন তোয়ালে বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলে, গাড়ি থেকে নামার সময় ছাতা বের হওয়া যায় না? নাকি ছাতা নেই? এত এত টাকা ইনকাম করে কি করবেন? একটা ছাতা কিনতে পারেন না? একদমই কথাগুলো বলল সে। তোয়ালা ধরে দাঁড়িয়ে রইল আমান। এরপর ফিক করে হেসে তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে বলে, আরে পাগলি, গাড়ি থেকে তো বাড়ির সামনে নেমেছি, এইটুকু ছাতা লাগে নাকি? না, ঘেঁচু লাগে। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি যাই। নিহি চলে যাওয়ার জন্য পিছন ফিরে তাকায়। এক কদম এগোতেই তোয়ালা দিয়ে পিছন থেকে নিহিকে আটকে ধরে আমান। নিহিকে নিজের দিকে ঘুরে জিজ্ঞেস করে, এত রাগ কেন হয়েছে? জ্বর আসলে তখন আসবে না। মিথ্যা বলবেন না। আমি জানি আপনি বৃষ্টিতে ভিজতে পারেন না, তাই। তা কে বলল শুনি?
টুকটুকি আর আবুল ভাই, একটু ভিজলে কিছু হয় না মানে কি? আপনি কি চান জ্বর আসুক? হুম। আগে চাইতাম না, কিন্তু এখন চাই। কেন? অবাক হয়ে জানতে চায় নিহি। আগে তো কিছু ছিল না, এখন কিছু আছে। আমার সঙ্গে জ্বরের কি সম্পর্ক? বোকা মেয়ে, বোঝেন না। বুঝি না, বুঝান। জ্বর আসলে তুমি সেবা করবে, কাছে কাছে থাকবে, তাই চাই জ্বর আসুক। ইস, ঠেকা আমার, করবো না সেবা। সত্যি করবে না? না, তাহলে চাই বৃষ্টিতে ভিজি, তারপর জ্বর আসুক, দেখি কেউ আমার সেবা করে কিনা। মেরে ফেলবো একদম। তিথি দরজার সামনে দাঁড়িয়ে তখন জিজ্ঞেস করে, তোমা কি করো? সঙ্গে সঙ্গে দুজন তখন দুদিকে ছিটকে সরে যায়। আমান কি করবে না করবে বুঝতে না পেরে ওয়াশরুমে চলে যায়। নিহিত হতমত খেয়ে দাঁড়িয়ে আছে, জোরপূর্বক হেসে বলে, কিছু না আম্মু, তুমি এখানে কেন? কিছু লাগবে? ফুপি মনি খেতে ডাকে। আচ্ছা চলো। যাওয়ার আগে ওয়াশরুমের দরজা নক করে বলে, আমি ডাইনিং রুমে গেলাম, আপনি ফ্রেশ হয়ে আসুন। ভিতর থেকে আমান উত্তর দেয়, যাও। তিথি ডেকে চলে গেছে। মিহি টেবিলে খাবার গুছাতে গুছাতে জিজ্ঞেস করে, কি হলো, আসেনি? আসতেছে। কি যে করে, আমার অফিস থেকে আসছে, আগে খেতে দিবে। তা না, বিরক্ত স্বরে বিড়বিড় করে বলে মিহি। তিতিরের কানে কথাটা যায়। চেয়ার টেনে বসতে বসতে বলে, আমি গিয়ে দেখি আঙ্কেল আয় ফুপিকে তোয়ালে দিয়ে বেঁধে রেখেছে। মিহি ড্রয়িং রুমে পাহা রাখতে তিতিরের কথাটা কানে আসে। উপস্থিত সকলে অবাক হয়। মিহি জিজ্ঞেস করে, তোয়ালা দিয়ে বেঁধে রেখেছে মানে? মিহির কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। সবাই ওর দিকে তাকাচ্ছে। ইচ্ছে করছে মাটির ভিতর ঢুকে যে, আল্লাহ গো, এমন পাকনা মেয়ে কাউকে দিও না। সৈকত নিচে গিয়েছিল নিলমকে আনতে। ভিতরে এসে মিহির কথা শুনে মিহির দিকে তাকায়। মিহির লজ্জায় লাল হওয়া মুখটা দেখে সৈকত আন্দাজ করতে পেরেছে বলে, আরে ধুর, তুমি ওর কথা নাচা বন্ধ করো, খাবার দাও তাড়াতাড়ি। এরপর চোখের ইশারায় বিড়বিড় করে। মিহি বুঝলো কি না জানা নেই, তবে কি এটা নিয়ে আর কথা বাড়ান না। এর মাঝে আমান চলে আসে। মিহির কাছে এসে বলে, দাঁড়িয়ে আছে কেন, চলো। মিহি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, চলো। নিজাম ইসলাম আমানকে নিজের পাশে চেয়ারে বসতে বলেন। আমান চেয়ার টেনে বসতে যাবে, তখন তিথি চেঁচিয়ে বলে, ফুপা, তুমি আমার কথা বিশ্বাস করলে না? না, আমার আঙ্কেলকে জিজ্ঞেস করো। আঙ্কেল ফুপিকে তোয়ালা দিয়ে বেঁধেছিল নাকি? আমানের আর বসা হলো না, সোজা দাঁড়িয়ে পড়ে। সবার দিকে তাকিয়ে মিহির দিকে তাকায়। মিহি ইচ্ছে করছে লজ্জায় মরে যেতে এখন। তিথি দমে যাওয়া পাত্রী নয়, আবার বলে, বলো আমান আঙ্কেল, বলো তুমি। আমি ঠিক বলছি না? আমান এখন পড়ি কি মরি অবস্থা। এইটুকুনো বাচ্চা কাকে কি বোঝাচ্ছে আল্লাহ। দড়ি ফেলো, উপরে উঠে যাই আমি। পরিস্থিতির কিভাবে সামাল দেবে এখন? সৈকত বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। পুরো বিষয়টাকে এড়িয়ে যেতে সাহায্য করে তমা। নীলমকে জিজ্ঞেস করে, তুমি কি আবার অফিসে যাবে? হ্যাঁ, 2 ঘন্টা ছুটি নিয়ে এসেছি। নীলম উত্তর। সালেহা বেগম এবার তাড়া দিয়ে মিহিকে বলে, মিহি দেরি করিস না আর, খাবার বার। দাঁড়িয়ে আছো কেন, বসো তুমি। আমানকে বলে নিজাম ইসলাম। আমানের মুখের অবস্থা লজ্জা মিশ্রিত ফ্যাকাশে। এমন লজ্জা মুখে পড়তে হবে ভাবিনি। কিছু না বলে পাশের চেয়ারে বসে মিহি। বসে নিমের পাশের চেয়ারে। খেতে বসে মনে মনে 100টা গালি দিচ্ছে আমানকে। সবসময় এত কিসের রোমাঞ্চ, এখন কি একটা লজ্জাকর কাহিনী হয়ে গেল। মা, খাওয়ার পর্ব শেষ করে সকলে মিলে গল্পগুজব করে কিছুক্ষণ। নিহি আর তরু বাদে বাকি সবাই লিমনকে সঙ্গে চলে যায়। সবাইকে এগিয়ে দিয়ে আমান যায় নিজের বাড়িতে। নিহি কোমরে ওড়না বেঁধে আমানের ফ্ল্যাটে আসে। দরজা খুলে দেয় আবুল। নিহিকে দেখে একগাল হেসে সালাম দিয়ে বলে, কেমন আছেন আপামনি? আলহামদুলিল্লাহ ভাই, পরে কথা বলি। সালামের উত্তর নিয়ে এইটুকু বলে আমানের রুমে যায়। দরজা নক করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। আমান বিছানায় পা ঝুলে চিত হয়ে শুয়ে আছে। নিহির উপস্থিত টের পেয়ে আমান বলে, সাপের মতো হিস হিস করছো কেন? তেলে বেগুনে জ্বলে ওঠে নিহি। বিছানা উপর উঠে আমানের গলা চেপে ধরে বলে, কি বললেন? কি বলেন আপনি? আমি সাপের মতো হিস হিস করি? আমান নিহির হাত ধরে
হাসতে হাসতে বলে, যেভাবে নিঃশ্বাস নিচ্ছিলে অমনি মনে হচ্ছিল আমি সাপ হলে আপনি কি, হ্যাঁ? সাপুড়ে আমি বীণ বাজাবো, তুমি নাচবে আর গান গাইবে। মে তেরি দুশ্মন দুশ্মন তু মেরি, মে নাগিনী তু সাপুড়ে, মে নাগিনী সাপুড়ে। নিহি আরো রেগে গিয়ে বলে, এখানে আমি নাগিনী খেলতে আসিনি। ছি পচা মেয়ে, জামাইকে কেউ জান ডাকবা? হ্যাঁ, ওই আশাটাতে থাকবেন। আসছি জান কবজ করতে। নিহিকে এবার বালিশে শুইয়ে দিয়ে নিজে নিহির পাশে উপুড় হয়ে শোয় আমার। এক হাতে নিহি দুহাত ধরে রেখেছে। রাগে নিহি জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমান জিজ্ঞেস করে, কি হয়েছে? এত রেগে কেন আছো বলো? আবার জিজ্ঞেস করেন, আপনার জন্য আজ সবার সামনে লজ্জা পেতে হলো আমার। আমার কি দোষ? আমি কি জানতাম নাকি দিদি চলে আসবে? জানা উচিত ছিল। আচ্ছা, জানেন না ভালো কথা। আপনার এত রোমান্টিক হওয়া লাগবে কেন তখন? দরজা খোলা ছিল, দেখেননি? ও তাই তো। আচ্ছা সরি, এরপর থেকে দরজা লাগিয়ে নেব। আমানের ফিঞ্চ মেরে বলা কথা নিয়ে আরো রেগে গেল। উঠে বসার চেষ্টা করে বলে, এই সরেন তো আপনি। অসহ্য। ওমা, এখন রাগ করো কেন? আমি তো তোমার কথা মেনে নিলাম। এই ওয়েট, দরজা লাগিয়ে আসি। এরপর পেছনে তাকিয়ে আবার নিহির দিকে তাকিয়ে বলো, ওলে বাবা, তুমি দরজা লাগিয়ে এসেছো দেখি। মানে প্রিপারেশন নিয়ে এসেছো। নিহিকে খেপাতে আমার ভালো লাগে। নিহি যত রাগ করছে আমার তত ভালো লাগছে। আর হাসছে। ওইদিকে রাগে ইচ্ছে করছে আমানকে মেরে ফেলতে। দাঁত কটমটো করে নিহি বলে, একবার শুধু হাত দুটো ছেড়ে দেখেন কি করি। জানি তো আদর করবে। আদর? মেরে ফেলবো আমি আপনাকে। সত্যি মেরে ফেলবে? আমার এবার হাত ছেড়ে দিয়ে বলো, মারো তো দেখি। নিহি বিছানা থেকে নামতে যাবে তখন আমার আবার টেনে নিহিকে শুইয়ে দেয়। হাত চেপে ধরে বলে, আমার মেরে ফেলার কথা ছিল, চলে যাওয়ার কথা না। ধুর, মারবই তো, অস্ত্র নিয়ে আসি। আমায় মারার জন্য তোমার আবার অস্ত্র লাগবে নাকি? তুমি নিজেই তো যথেষ্ট। একটা চুমু দিয়ে দাও, আমি মরে যাই। ধ্যাত, বিশ্বাস হচ্ছে না? এই দেখো, বলে নিহি উষ্ঠদয় নিজের উষ্ঠ অধীনে নিয়ে যায়। ঘটনা আকর্ষণীয়তায় কিংকর্তব্যবিমূখ হয়ে যায় নিহি। নিহিকে ছেড়ে দিয়ে আমার হাত ছাড়িয়ে বালিশে শুয়ে পড়ে বলে, এই দেখো আমি মরে গেলাম। নিহি খেপে বলে, ইউ রাবিশ। আমান এবার এক হাতের উপর মাথা ভর দিয়ে শুয়ে নিহির গালে টেনে দিয়ে বলে, একটা চুমুর বিনিময়ে যদি রাবিশ ডাক শুনতে হয় তাহলে আমি 1000বার রাবিশ ডাক শুনতে চাই। আমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা খুলে বাইরে চলে যায়। আমান হাসতে থাকে অনবরত।